জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, উন্মাদ একজন মুখ্যমন্ত্রীর মানে মমতা ব্যানার্জির খবর শুনতে শুনতে দেখতে দেখতে আপনারা ক্লান্ত হয়ে গেছেন। আমরাও বলতে বলতে এমন কিছু বলার মাঝে শব্দ বলে ফেলছি যেটা আপনাদের পছন্দ হোক বা নাই হোক ইউটিউবের পছন্দ হচ্ছে না। তারা স্ট্রাইক মারছে, অনেক সময় ভিডিও রিমুভ হয়ে যাচ্ছে। কি করব বলুন তো? রক্ত মাংসের মানুষ, চোখের সামনে দেখছি এই দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, সংবিধানের শপথ নিয়ে একজন মুখ্যমন্ত্রী নোংরামি করে যাচ্ছেন, আর আমরা সেই এপিসোড তৈরি করব না। কিন্তু দেখুন, 1.5 মাস পরে কিন্তু ভোট ঘোষণা হয়ে যাবে। ভোট ঘোষণা যেটা সম্ভাব্য তারিখ, আজকে আপনারা একটুখানি দাগ দিয়ে রাখুন ক্যালেন্ডারে। মিললেও মিলতে পারে, আবার 2-1 দিন আগে পরে হতে পারে। 20 থেকে 22 তারিখের মধ্যে, ফেব্রুয়ারির 20 থেকে 22 তারিখের মধ্যে রাজ্যে বিধানসভা ভোটের ঘোষণা হয়ে যাবে। মানে মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে যাবে, এবং তারিখগুলো যেগুলো বলছি, এপ্রিলের 25 তারিখের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাবে। আর এবারে কিন্তু 8 দফা, 10 দফা, 9 দফায় ভোট হবে না, ভোট হবে বড়জোর 3 দফায়। লিখে রাখুন, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন। আর তো কিছুদিন মাত্র বাকি, মাস দেড়েক পরে ভোট। আর তার আগে আমরা যে দাবি তুলেছিলাম সেই দাবিতে অবশ্যই অনড় থাকবো, কিন্তু এর পাশাপাশি এটাও আপনাদের মনে করিয়ে দেব, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি চুরির সমর্থনে, ফাইল ছিনতাইয়ের সমর্থনে তিনি আজকে একটা মিছিল করেছিলেন, একটা ফ্লপ শো হয়েছে। সেখানে লোকজন হয়নি, কিন্তু তিনি মাইকে গলা ফাটিয়ে চিৎকার করে যেটা বলেছেন, আমাকে অ্যারেস্ট করবে, আমাকে জেলে ভরবে। মানে কি? মানে মমতা ব্যানার্জি চাইছেন, তিনি ফাঁদ পেতে দিচ্ছেন, মানে কবুতরকে দানা দিচ্ছেন, আও আও আও, মানে পাখিকে দানা দিচ্ছেন। দানাটা দিচ্ছে কেন্দ্রীয় সরকারকে, বিজেপি সরকারকে, যে আমাকে গ্রেপ্তার করো। তাহলে ওই যে মাথা ফাটিয়ে, ক্র্যাচ নিয়ে, হুইল চেয়ারে নানা রকমের নাটক করে তাকে আর ভোটের প্রচার করতে হবে না। তাহলে দেখুন, 70 বছরের একজন মহিলা এই জানুয়ারিতে যিনি 71-এ পা দিয়েছেন, একটা সিম্প্যাথি তিনি পাবেনই। আপনারা মানুন আর নাই মানুন, মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করা মানে, তাকে গারদে ঢোকানো মানে, সেই ছবিটা, তার তো চোর পোটার রয়েছে, তার পোষা কিছু পা চাটা মিডিয়া রয়েছে, তারা প্রত্যেক দিন সেই ছবিটা পেজ ওয়ানে ছাপাতে থাকবে, প্রত্যেকটা কাগজে সেই ছবিটা থাকবে। এর পাশাপাশি টিভি চ্যানেলে দেখানো হবে, ইন্টারনেটে দেখানো হবে। এখন অভাব নেই মমতা ব্যানার্জির সিম্প্যাথাইজার এই রাজ্যে খুব কম হলেও এই দেশে, মানে যারা দেশ বিরোধী শক্তি, কংগ্রেস আছে, সিপিএম আছে, বিভিন্ন দল আছে, লালু প্রসাদের দল আছে, বিভিন্ন মুলায়ম সিং এর দল আছে, অনেক দল রয়েছে, তারা কিন্তু মাঠে নেমে পড়বে এবং সেটাকে এমন ভাবে প্রচার করতে শুরু করবে, গেল গেল রব। তার ফলে তার ফাঁদে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় এজেন্সি তারা পা দেয়নি, দেবেও না। তারা চাইছে যে একদম বিচার প্রক্রিয়ার মাধ্যমে, মানে যে কথা আমরা এর আগে এপিসোড করে তৈরি করে বলে দিয়েছিলাম, যে মামলা হবে হাইকোর্টে এবং কাকে কাকে পার্টি করা হবে সেটাও বলেছিলাম, সেই মতোই হয়েছে। দেখলেন তো, রাজ্য সরকারকে, মমতা ব্যানার্জিকে, ডিজিকে, সিপিকে, আইপিএস অফিসারদের সবাইকে পার্টি করা হয়েছে। তো সরকার তো বদল হবেই হবে, সরকার বদলাবেই বদলাবে। এই অন্ধকার, এই তমসাচ্ছন্ন অবস্থা থাকতে পারে না। সরকার বদলালে এই যে এফআইআরটা হবে, এই যে মামলাটা হলো, তার ব্যবস্থা হবে না বলছেন? আলবাত হবে, আলবাত হবে। ভোট ঘোষণা হয়ে গেল 20 থেকে 22 তারিখের মধ্যে, 3 দফায় ভোট হলো, এপ্রিলের 25 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে গেল, মে মাসের প্রথম সপ্তাহে নতুন সরকার শপথ নেবে। অবশ্যই সেটা তৃণমূলের সরকার নয়। এবারে আসি একদম যে থাম্বনেল দেখে আপনারা এসেছেন, এই ভিডিওটা দেখতে শুরু করছেন, যে ব্রিগেডে কার মৃত্যু ঘন্টা বাজবে, ব্রিগেডে কার মৃত্যু ঘন্টা বাজবে, কোন ব্রিগেড? কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। 2026 সালের প্রথম রাজনৈতিক সভা হতে চলেছে আগামী 1 ফেব্রুয়ারি। হুমায়ুন কবির, যিনি একসময় বিজেপিতেও প্রার্থী ছিলেন, একসময় তিনি কংগ্রেসের নেতা ছিলেন, একসময় তিনি তৃণমূল করেছেন, একসময় কেন এখনো পর্যন্ত অফিসিয়ালি তিনি তৃণমূলের বিধায়ক, কিন্তু তাকে যেহেতু সাসপেন্ড করা হয়েছে এবং গত 22শে ডিসেম্বর মানে 2025-এর একদম শেষ লগ্নে তিনি একটা নতুন দলের কথা ঘোষণা করেছেন, জেইউপি, জনতা উন্নয়ন পার্টি। তো সেই জনতা উন্নয়ন পার্টি 1 মাসও হয়নি প্রতিষ্ঠা হয়েছে, এবং কার্যত 1 মাসের মধ্যেই তার সভা হতে চলেছে। দেখুন, 22 তারিখে একটা দল হলো, 1 ফেব্রুয়ারি, যদি 1 ফেব্রুয়ারিতে সভা করতে হয়, অন্তত তার 1 সপ্তাহ বা 10 দিন আগে থেকে তাকে মঞ্চ তৈরি করা শুরু করতে হবে। তার মানে কি দাঁড়ালো? 1 মাসের মধ্যেই হুমায়ুন কবির তিনি
দম আছে লোকটার, বিশ্বাস করুন। মানে আপনারা বিরোধী হন, ভালোবাসুন, ঘৃণা করুন, কাছে রাখুন, দূরে ঠেলুন, আমি আমার ব্যক্তিগত পরিচিতি থেকে, আলাপচারিতা থেকে, বিশ্বাস থেকে, আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই হুমায়ুন কবিরকে দেখতেই ওই রকম খুব সাধারণ গোলগাল মানুষ, হাসি হাসি মুখ, সাধারণভাবে গ্রামের একটা সারল্য, মাঝে মাঝে ঔদ্ধত্য, সেগুলো তার মধ্যে খুব স্বাভাবিক, কারণ তিনি মুর্শিদাবাদের একটি গ্রামে জন্মেছেন, মুর্শিদাবাদের গ্রামে রাজনীতি করেছেন, সেখানেই পড়াশোনা করেছেন, তারপরে তিনি বিধায়ক হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলে এসেছেন এবং অভিজ্ঞতায় পরিপূর্ণ এই মানুষটাকে দেখলে বোঝা যায় না যে তার মধ্যে কি আগুন লুকিয়ে আছে। হুমায়ুন কবিরকে বাহ্যিকভাবে তার পরিচয় খুঁজতে যাওয়া বৃথা। কথায় আছে না যে কভার দেখে বইয়ের বিচার করবেন না, বইয়ের ভেতরে আপনাকে উল্টে উল্টে পড়তে হবে যে বইয়ের ভেতরে কি রয়েছে। হুমায়ুন কবির হচ্ছেন তাই। না হলে 1 মাসের মধ্যে একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা করার পরে ব্রিগেডে সভা করার হিম্মত আচ্ছা আচ্ছা দলের নেই। এইবারে এই 2026-এর ভোটের আগে কোন কোন দল কবার ব্রিগেড করে একটু দেখবেন তো। সিপিআইএম এর ক্ষমতা হবে তো, কংগ্রেসের ক্ষমতা হবে তো, তৃণমূলের ক্ষমতা হবে তো, বিজেপি হয়তো করতে পারে, এর সেরকম একটা সম্ভাবনা শোনা যাচ্ছে। বিজেপি সর্বভারতীয় দল, তাদের একটা পটভূমি তৈরি আছে, তারা একটা পরিবর্তনের, একটা মুক্তির স্বপ্ন দেখাচ্ছে গোটা রাজ্যবাসীকে, তো সেটা অত্যন্ত স্বাভাবিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেশ কয়েকবার চলে এসেছেন এবং ভোটের আগে তিনি আরো কয়েকবার আসবেন, চলতি মাসেই তিনি 17 এবং 18 তারিখে সভা করবেন। তো এগুলো বড় বড় পার্টির জন্য, সকল তথাকথিত বড় বড় পার্টির কথা, কিন্তু হুমায়ুন কবিরকে তো আপনারা আন্ডার এস্টিমেট করছেন, আমরা আন্ডার এস্টিমেট করছি। তবে একটা কথা খুব ভালো করে শুনে রাখুন, একটুখানি আমার কথা যদি মনে হয় অর্ধেকটাও যদি বিশ্বাস করেন তাতেও চলবে, হুমায়ুন কবির কিন্তু এইবারের ভোটে বড় ফ্যাক্টর, বড় ফ্যাক্টর। একদম সাধারণ ছাপোষা মুসলিমদের সঙ্গে আমি কথা বলে দেখেছি, যারা একদম ধরুন দৈনিক মজুরিতে কাজ করেন, খুব সাধারণ ছোট ছোট, যারা ক্ষেত মজুর হিসেবে কাজ করেন, রিক্সা চালান, দোকানে কাজ করেন, কেউ কেউ আছেন শিক্ষক, কেউ কেউ আছেন সাংবাদিক, সবার সঙ্গেই আমি কথা বলে দেখেছি যে হুমায়ুন কবিরের প্রতি একটা অদ্ভুত আনুগত্য, অদ্ভুত ভালোবাসা, অদ্ভুত আত্মিক টান তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে কংগ্রেস আমল গেছে, সিপিএম এর আমল গেছে, মানে বামফ্রন্ট সরকারের 34 বছর গেছে, তৃণমূলের 15 বছর অতিক্রান্ত হচ্ছে, মুসলিমদের কথা কেউ ভাবেনি, মুসলিমদের উন্নয়ন হয়নি, মুসলিমদের যেখানেই ছিলেন তারা, যে অন্ধকারে সেখানেই তারা পড়ে রয়েছেন, মানে অনুন্নয়ন, দারিদ্র, অশিক্ষা, অস্বাস্থ্য, এসব নিয়েই তাদের জীবন কেটেছে। তারা এই প্রথম কাউকে সামনে পেয়েছেন এবং বিশ্বাস করছেন। পাশাপাশি কিন্তু আইএসএফ কে অগ্রাহ্য করলে হবে না। আইএসএফ মানে নওশাদ সিদ্দিকী যে দলের নেতা, যে দলের নেতা বিভিন্ন যারা ফুরফুরা শরীফের পীরজাদা, তারা তো প্রকাশ্যে বলে দিচ্ছেন যে তারা আইএসএফ কে সমর্থন করবেন। ফলে এর আগে হয়নি মানে এবারও হবে না, সেটা যারা ভাবছেন তারা ভুল করছেন। যে এর আগেও তো ভাই 2021-এও চেষ্টা হয়েছিল যে মমতার এই মুসলিম ভোট ব্যাংকে থাবা বসানোর জন্য, তখন কি আইএসএফ ছিল না? আইএসএফ ছিল, কিন্তু তারা ছিল বামফ্রন্টের সঙ্গে সংযুক্ত মোর্চা। আর যে বামফ্রন্ট একসময় 34 বছর শাসন করে গেছে, তাদেরকে আবার মুসলিমরা বিশ্বাস করবে সেটা হতে পারে না। আর এই 2026-এর ভোটে বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে সম্ভবত মানে একদম 99% এখনো পর্যন্ত যে সম্ভাবনা, কোনো জোট হচ্ছে না। জোটটা কার সঙ্গে হবে? আইএসএফ এর সঙ্গে জেইউপির জোট হবে। জেইউপি যেটা হুমায়ুন কবিরের দল, জনতা উন্নয়ন পার্টি, আইএসএফ এবং তার সঙ্গে মিম, এই তিনটে দলের সঙ্গে ছোট ছোট কিছু গণসংগঠন যোগ দেবে। অবশ্যই তারা মুসলিম সংগঠন, তবে এটাও আমাদের মাথায় রাখতে হবে যে জেইউপি বা আইএসএফ এরা কিন্তু কোনোভাবেই শুধুমাত্র মুসলিমদের দল নয়। মানে মুসলিম নেতা থাকতেই পারেন, তা বলে কি তার মানে কি তারা মুসলিমদের দল? তা না। তৃণমূলের তো সবাই তো চ্যাটার্জি, ব্যানার্জি, দাশগুপ্ত এইসব নিয়ে ভর্তি, দক্ষিণ কলকাতার লোকজন তো সব নেতা। তার মানে কি তৃণমূল শুধুমাত্র দক্ষিণ কলকাতার দল? তার মানে কি শুধুমাত্র ব্যানার্জি চ্যাটার্জিদেরই দল তৃণমূল? তা তো না। কংগ্রেসেরও একই ব্যাপার, সিপিএম এর মোহাম্মদ সেলিম তো তার সাধারণ সম্পাদক, তার মানে কি গোটা সিপিএমটা কি মুসলিম দল? এটা কখনোই না। যার যোগ্যতা থাকবে, যাকে সবাই ভালোবাসবে, যাকে সবাই চাইবেন, তিনি নেতা হবেন। তো জেইউপি বা আইএসএফ এর যারা সর্বোচ্চ পদে রয়েছেন, তারা ধর্মীয় ভাবে মুসলিম হতে পারেন, আর মুসলিম হওয়ার জন্য সেটা তো কোনো অপরাধ না। মানে একদম আমি যে কথাটা বারবার আপনাদের বলে থাকি, ধরুন আমি কোনো একটা হিন্দু পরিবারে জন্মেছি, এটা কি আমার ইচ্ছায়?
মানে আমি কি কোথাও কাউকে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে হে ঈশ্বর আমাকে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করাও? নওশাদ সিদ্দিকী বা হুমায়ুন কবিররা কি অ্যাপ্লিকেশন দিয়েছিলেন যে হে আল্লাহ আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাও? এভাবে হয় না। কারো হাতে থাকে না সে কোন দেশে, কোন এলাকায়, গ্রামে নাকি শহরে, নাকি নিউ ইয়র্কে, নাকি কলকাতায় কোথায় জন্মাবে, কোন পরিবারে জন্মাবে, কোন ধর্মের পরিবারে জন্মাবে, কারো হাতে থাকে না। অতএব এইটা খুব হাস্যকর ব্যাপার যে কে কোন ধর্মের সে তার যোগ্যতার উপরে, মানে কর্মের উপরে। আমাদের গীতা যেটা বলছে কর্মটাই হচ্ছে আসল। কোন রকম ভাবে ওই বংশ পরিচয়, ধর্মের পরিচয় এটা কখনো বড় হতে পারে না। যোগ্যতা আছে তাদের, তারা নেতা হয়েছেন, যাদের যোগ্যতা নেই তারা নেতা হতে পারেননি, এটা পরিষ্কার কথা। তো ফলে এইভাবে কাউকে দাগিয়ে দেওয়া এবং অবশ্যই উগ্র একটা মৌলবাদী বিভিন্ন রকমের কথাবার্তা, এর পাশাপাশি রাজনৈতিকভাবে যে জল্পনা শুরু হয়েছে, এটা এই মুহূর্তে অন্তত এখনো পর্যন্ত যতটুকু আমরা বিশ্লেষণ করে দেখেছি যে আপনারা যারা কেউ কেউ কমেন্ট করছেন যে এই হুমায়ুন কবির জিতলেই লাফিয়ে আবার তৃণমূলে চলে যাবেন, সেটা হবে না। দেখবেন এটা হবে না। হুমায়ুন কবিরের মধ্যে তীব্র একটা এই দুর্নীতি বিরোধী মানসিকতা রয়েছে। এই যে পারিবারিক পার্টি একটা ফ্যামিলি বিজনেস চালিয়ে যাচ্ছে বছরের পর বছর, সেইটাকে সমূলে উৎখাত করতে চাইছেন হুমায়ুন কবির। এবং এই কারণেই গত 22 তারিখে যে ভিড় হয়েছিল, তার আগে যখন তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তখনও যে আবেগ দেখা গিয়েছিল একদম গরিব সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মুসলিমদের মধ্যে। এটা কোনো কখনো টাকা দিয়ে বা মাথায় বন্দুক ঠেকিয়ে কেনা যায় না। আনুগত্য, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস এগুলো অর্জন করতে হয়, যেটা এই হুমায়ুন কবির অর্জন করে ফেলেছেন ইতিমধ্যে। এবং এর পাশাপাশি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা বলবেন যে ভাই বোঝা যায়, বোঝা যায় না, বোঝা যায় না, বোঝা যায় না। প্রচুর মানে লক্ষ লক্ষ মুসলিম যারা যুবক, যারা বেকার, যারা একদম রাস্তায় নেমে কাজ করবেন, দলের হয়ে কাজ করবেন, জেইউপির হয়ে কাজ করবেন, তারা কিন্তু এখন নিষ্ক্রিয় হয়ে বসে আছেন। হুমায়ুন কবির তাদেরকে নির্দেশ দিয়েছেন। আরে বাবা বুঝতে পারছেন না যে মুখ্যমন্ত্রী ফাইল ছিনতাই করার জন্য পুলিশের সাহায্য নেয়, যে মুখ্যমন্ত্রী ইলেকট্রনিক এভিডেন্স, কাগজপত্র সমস্ত কিছু পুলিশের সাহায্য নিয়েই তিনি রাহাজানি করে নিয়ে চলে আসেন, সেই মুখ্যমন্ত্রী ছেড়ে দেবে ভাবছেন? তার বিরোধী তারা যখন রাস্তায় নামবে, পতাকা নিয়ে মিছিল করবে, পোস্টার মারবে, কত রকমের যে ভুয়া মামলা আছে আপনারা জানেন না। মানে পোস্টার মারার অপরাধেই হয়তো রাষ্ট্রদ্রোহিতা, অস্ত্র আইন, উমুক তুমুক করে তার একদম গোটা জীবনটাকে বরবাদ করে দেবে। তো সেটা হতে পারে না, সেটা হতে দিচ্ছেন না হুমায়ুন কবির। আপনারা ভালো করে খেয়াল রাখুন, এই যে ফেব্রুয়ারি মাসের 20 থেকে 22-এর মধ্যে যে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তারপরে যখন প্রার্থী তালিকা প্রকাশিত হবে, মোটামুটি সব তৈরি যে কে কটা আসন পাবে, কোন জেলায়, কোন কোটায়, মানে আইএসএফ কটা পাবে, মিম কটা পাবে, এবং জেইউপি কটায়। তৃণমূলটা না একদম কি বলবো, একদম তলানিতে চলে আসবে, একদম তলানিতে চলে আসবে। তবে আপনারা অনেকে বলবেন যে যা এর ফলে তো ভাই বিজেপি লাভ হবে। হ্যাঁ হবে, কারো ক্ষতি হলে তো কারো লাভ হবেই। আপনারা কি চান যে এই দুর্নীতিগ্রস্ত সরকারটা টিকে থাকুক? আপনারা কি চান যে এই পিসি ভাইপোর সরকারটা টিকে থাকুক? আমরা তা চাই না। আপনারা কি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হুমায়ুন কবির সম্পর্কিত এই এপিসোডটা ভালো লাগলে আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর ইডি যে মামলাটা করেছে কলকাতা হাইকোর্টে, সেটা আজকে ভীষণভাবে চিৎকার চেঁচামেচি হয়েছিল। সেই মামলার শুনানি হয়নি। বিচারপতি শুভ্রা ঘোষ তিনি বিরক্ত হয়ে উঠে গেছেন এবং তিনি 14 তারিখে এই মামলার শুনানি শুনবেন বলে তিনি বলে গিয়েছেন। অর্থাৎ আজকে কাজের কাজ কিছু হয়নি, এর পরে শুনানি হবে 14 তারিখে। এবং এই যে যাদের নামে মামলা দায়ের হয়ে গেল, এটা মুছে যাবে না, ইডি মুছতে দেবে না। ইডি যদি মুছতে দেয়ও, মামলা যেহেতু হয়ে গেছে, আইন সেটা আজ না হয় কাল সে ঠিক সূর্যের আলো দেখবে। একটু অপেক্ষা করুন, ভরসা রাখুন, সত্যের জয় হবেই হবে। সত্যমেব জয়তে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।